স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যজেলের সাথে আছে আমি শামীম জাহেদি। পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করতে সারা দেশে চলছে সাঁড়াশি অভিযান। অভিযানের ফলে দেশের 6 পণ্যের 80% এখন পাটের ব্যাগ ব্যবহার হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র এবং পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। নতুন পাট না আসা পর্যন্ত কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকবে বলেও জানান তিনি। আজ আমরা আলোচনা করব পাটের ব্যবহার নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আসা আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দুপুরে উত্তর বাড্ডার চালের আড়তে যায় ভ্রাম্যমাণ আদালত। ধান, চাল, গম, ভুট্টা, সার এবং চিনি এই 6 পণ্যে পাটের বস্তা ব্যবহার হচ্ছে কিনা তা সরেজমিনে তদারকি করে দলটি। অনেক আড়তদার পাটের বস্তা ব্যবহার শুরু করলেও অনেকেই এখনও তা আমলে নেননি। এরপর গুলশানের ডিএনসিসি এবং বনানী বাজারেও অভিযান চালায় দলটি। গুলশান বাজারে ওখানে আমরা দেখেছি যে মোটামুটি তারা সচেতন, তাদের প্লাস্টিক ব্যাগ বর্জন করেছে, পাশাপাশি চটের ব্যাগ ঢুকাচ্ছে। বনানী বাজারে একটু সমস্যা ছিল, আমরা একটা দোকানকে 5,000 টাকা জরিমানা করেছি। নতুন কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করব না, তা আমরা কিছু ব্যাগ তাদের পুড়িয়েছি এবং একটা দোকানকে 5,000 টাকা এখানে জরিমানা করা হয়েছে। পাটের বস্তা ব্যবহার না করায় সারা দেশে 4 দিনে অভিযান পরিচালিত হয় প্রায় 650-র কাছাকাছি। মোট জরিমানা আদায় করা হয়েছে 63.5 লাখেরও বেশি টাকা, আর মামলা হয়েছে 1,500-এর কাছাকাছি। পাট প্রতিমন্ত্রী জানান, অভিযানের ফলে বাজারে এখন 20 ভাগের বেশি পলিথিন ব্যাগ নেই। আগামীতে তা শূন্যের কোটায় চলে যাবে বলে আশা করেন তিনি। কোনো রাইস মিলে এমটি ব্যাগ যে প্লাস্টিকের ব্যাগ রাখবে মিলে সেটাও নাই। আগামী 2 মাস পরে আমার যখন এই কাঁচা পাটের জন্য আমার মিল বন্ধ থাকবে, তখন তো আমার আবার নোটিশ দিয়ে বলতে হবে যে প্লাস্টিক ব্যাগ ওপেন। তা আমি সেই জায়গায় যাব কেন? এখন নতুন পাট আসা পর্যন্ত এটা হয়তো মানে অব্যাহত থাকবে। তিনি জানান, বছরে 80 কোটি ব্যাগের চাহিদা মেটাতে 25 লাখ বেল পাট দরকার। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে তাই নতুন পাট না আসা পর্যন্ত কাঁচা পাট রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাহমুদা মমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব মির্জা আজম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আছি ভালো, ইনশাল্লাহ। জনাব আজম, আপনি যখন বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তখন একটু বড় দায়িত্ব নিয়ে আপনি কাজ করছেন এবং বাংলাদেশে বা আমাদের যে ব্যাগেজগুলোতে আছে সেখানে পাটের ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এবং যদিও এই আইনটি 2010 সালে করা হয়েছিল, দীর্ঘ 5 বছর পরে, 5 বছর শেষ প্রান্তে এসে আমরা এখন এটা বাস্তবায়ন করতে যাচ্ছি। এই পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলকের যে বাস্তবায়ন করতে, যে ঠিক কী ধরনের রেজিস্ট্যান্স বা বাধা আপনি দেখছেন? এটা আমরা দায়িত্বে এসেছি 2014 সালের 12ই জানুয়ারি। তো আসার পর থেকে প্রথম 6 মাস কিন্তু যে নতুন একটা আইন যেহেতু আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি, তো এই অ্যাওয়ারনেসের জন্য আমাদের কিছু উদ্যোগ গ্রহণ করি। প্রায় টানা 6 মাস বিভিন্ন পত্র পত্রিকায় বড় বড় বিজ্ঞাপন, লিফলেট, পোস্টার এবং বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমরা বিভিন্নভাবে আলোচনা, বৈঠক এবং আমাদের দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা রাইস মিল, দোকান, আড়তে তারা পার্সোনালি তারা যোগাযোগ করছে। এরপরে আমরা এই টেলিভিশনে অ্যাড দিয়েছি, SMS এর মাধ্যমে মানুষকে অবহিত করেছি। সব উদ্যোগ নেওয়ার পরে যখনই আমরা এই আইনটি বাস্তবায়নের জন্য যাই, সেটা বিভিন্নভাবে অজুহাত, আরেকটু সময় চাই, এই রমজানের পরে, তারপরে ঈদটা শেষ হোক কিংবা আগস্ট মাস শেষ হোক, এই ধরনের যারা এই স্টেক হোল্ডার তারা এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে সময় বাড়িয়েছে। কিন্তু সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী যখন এই মাত্র 2 মাস আগে তিনি পরিবেশের উপর দীর্ঘদিন সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, তার পুরস্কার স্বরূপ জাতিসংঘ থেকে সর্বোচ্চ পুরস্কার পরিবেশ বিষয়ক চ্যাম্পিয়ন্স অব দি আর্থ তিনি অর্জন করলেন। তারপর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিলেন, এত সুন্দর একটা আইন তোমাদের, এটা বাস্তবায়ন কদ্দূর? আমরা বললাম এটা আগে এগোচ্ছে না, এটা যদি এক মন্ত্রণালয়ের উদ্যোগে হবে না, এটা বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন। পরে বললো কাকে কাকে প্রয়োজন। পরে প্রধানমন্ত্রী মুখ্য সচিবকে নির্দেশ দিলেন যে এই আইন বাস্তবায়নের জন্য যা যা করণীয় তোমরা করো। তারপরে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করি এবং শুধু এই আইন নয়, এই আইনের পাশাপাশি আরও কিছু বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমরা বিধি এবং নির্দেশনা জারি করা হয়। যেমন খাদ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হলো যে খাদ্য মন্ত্রণালয়ের লাইসেন্স নিয়ে যারা ব্যবসা করে এই 6টা পণ্যের যদি এই আইন ফলো না করে, তাহলে খাদ্যের লাইসেন্সটা বাতিল হয়ে যাবে।
কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক যথেষ্ট ছিল, যেমন 6টি পণ্যের কথা বলা হচ্ছে, এর মধ্যে একটি সার অন্যতম পণ্য। সার আছে। এবং সারের ক্ষেত্রে এখন সারের যারা ডিলার তারা বলছেন যে এতে করে সারের মান খারাপ হতে পারে, মানে চটের ব্যাগের কথা বলছেন। তবে তারা আপাতত এই সারে এই আইন প্রয়োগের শিথিলতার কথা চেয়েছেন, এবং আপনারাও বলছেন যে আপাতত আগামী 6 মাসের জন্য তাদের জন্য শিথিলতা করা যেতে পারে। তাহলে সেই অর্থে গ্রাউন্ড ওয়ার্কটা ছিল। শিথিলতাটা ঠিক সেইভাবে না, কারণ আইনেই উল্লেখ আছে 50%, যেহেতু এটা ইম্পোর্টেড সার আছে এবং লোকাল প্রোডাক্টের সার আছে, সেই ইম্পোর্টেড সারটা যেহেতু প্লাস্টিক ব্যাগে আসে অনেক সময়, সেই জন্য আইনেই 50% এটা এখন পর্যন্ত মানে বলা আছে। সেই কারণে আমরা ওই ইম্পোর্টেড সার প্লাস্টিক ব্যাগে আসলে সেটা আমরা এই মুহূর্তে যাচ্ছি না। তবে আমরা লোকাল যে সমস্ত সার আমরা প্রোডাক্ট করি যে নিজস্ব ফ্যাক্টরিতে, এবং সবগুলোই সরকারি ফ্যাক্টরি, সেগুলাতে এখন মোটামুটি আমাদের জুট ব্যাগ থেকেই তারা ভরতেছে, এবং আমাদের এখান থেকে বিজিএমসির কাছ থেকে তারা সেই ব্যাগগুলো কিনছে। যে ব্যাগগুলো বিজিএমসি বা দেশীয় পাট কলগুলো তৈরি করছে, সেগুলো কি সকল পণ্যের জন্য ব্যবহারের জন্য উপযোগী কিনা? যেমন চিনির কথা যারা বলেন তারা বলেন যে চিনি প্লাস্টিকের ব্যাগে হয়তো বেশি সহজ, সারের কথা অনেক বলছেন। সেই ব্যাগ যেটা আমরা তৈরি করছি আমাদের মিলে, সেটা কি সেই সুবিধাটা দেবে যেটা প্লাস্টিক ব্যাগ দিচ্ছে? আমাদের ব্যাগগুলা চিনি যাতে রাখা যায়, দীর্ঘ সময় রাখা যায়, তার জন্য আমাদের এই ব্যাগ তৈরি করে সেটা বিএসটি এর কাছ থেকে আমরা অনুমোদন করে নিয়ে এসেছি, এবং সেই ব্যাগে প্রায় 1.5 বছরের অধিক সময় চিনি রেখে আমরা সেটা প্রমাণ করেছি যে এই ব্যাগে চিনি রাখা সম্ভব, এবং চিনি গলন বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং সেই ব্যাগটা আমরাই তৈরি করছি এবং লেমিনেশন করে। এক ধরনের লেমিনেশন? হ্যাঁ, এক ধরনের লেমিনেশন। সেই লেমিনেশনও তো তাহলে এটা কি পলিথিনের লেমিনেশন? লেমিনেশন যেটা আছে সেটা পচনযোগ্য, পচনশীল। আচ্ছা, বায়োডিগ্রেডেবল। হ্যাঁ, রাইট। এটা কম, যে মাত্রাটা যেটা থাকে, এই যেটা নষ্ট হয় না মাটিতে, সেটা না, এটা মাটিতে পচনশীল। সেইখানে তাহলে যেটা বড় একটা বিষয় আসে যে বলা হচ্ছে যে এই আইন বাস্তবায়ন করবার ক্ষেত্রে ব্যবসায়ীদের একটা বড় যুক্তি বা তাদের আর্গুমেন্ট, তারা বলছেন যে পাটের ব্যাগের দাম বস্তায় অনেক দাম বেশি। এটা কিভাবে সরকার? এটা আসলে বাস্তব যে প্লাস্টিক ব্যাগ একটা 20 থেকে 25 টাকা এবং ভালো কোয়ালিটির 30 টাকা পর্যন্ত দাম আছে, কিন্তু আমাদের এই জুট ব্যাগ যেটা, সেটা আমরা 45 টাকা একটা দাম নির্ধারণ করেছি, যেটা হেসিয়ান ব্যাগ 360 গ্রাম, আর 700 কেজি গ্রামের একটা স্যাকিং ব্যাগ, সেটার দাম নির্ধারণ করা হয়েছে 65 টাকা। আচ্ছা, তো এই যে 45 টাকা আর 30 টাকা 25 টাকা ডিফারেন্স কিন্তু 20 টাকা পার কেজিতে। আমরা ধরতে 50 পয়সা, 30 থেকে 50 পয়সা প্রতি কেজিতে অতিরিক্ত বেশি লাগতেছে। কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন যে প্লাস্টিক ব্যাগ যারা ইউজ করতেছে, এই প্লাস্টিক ব্যাগ কিন্তু ওয়ান টাইম ইউজ হচ্ছে। আর আমার যেটা পাটের ব্যাগ, সেটা কিন্তু বারবার ইউজ করা যায়, কম করে হলো 5 বার। আপনি দ্বিতীয়বার যখন এটা ইউজ করা হয়ে যাবে, তখন কিন্তু এটা প্লাস্টিক ব্যাগের দামের সমান পড়তেছে। থার্ড টাইম যখন ইউজ করবেন, তখন কিন্তু ইউজিং ব্যাগটা ফ্রি পাচ্ছেন। এরপরে কিন্তু ফোর্থ টাইম ফিফথ টাইম কিন্তু এটা আপনি ইউজ করতে পারছেন। তো এই যারা বলে যে এটার দাম বেশি হলো, এটা যেহেতু রিইউজিং, রিসাইকেল করা যাচ্ছে, সেই কস্ট কিন্তু প্লাস্টিক ব্যাগের দাম কমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যে কারণে আপনি সম্প্রতি সময়ে আপনার মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে যে এই ব্যাগেজ রুল বাস্তবায়ন করবার জন্য দেশে যাতে পাটের ব্যাগের কোনো সংকট দেখা না দেয়, কাঁচা পাট রপ্তানি নিষিদ্ধ করেছেন আপনি, আপনার মন্ত্রণালয় করেছে। এর ফলে কি কোনো পজিটিভ ইম্প্যাক্ট হবে? অর্থাৎ যে পরিমাণ পাট দরকার সকল চাহিদা মেটাবার জন্য পাটের বস্তা তৈরি করবার ক্ষেত্রে, সেই পরিমাণ পাট আমাদের তো উৎপাদন হচ্ছে। আপনি যেটা বলেন যে আমরা নিষিদ্ধ করি না, এটা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, এটা কারণ হচ্ছে আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিসংখ্যান আসতেছে, যে কোন পরিসংখ্যানে আমরা পাচ্ছি, কেউ বলছে যারা এই কাঁচা পাট রপ্তানিকারক সমিতি, তারা বলছে যে তারা যে পরিমাণ পাট রপ্তানি করবে, তারপরেও যে পরিমাণ পাট থাকবে, তাতে আমাদের যে ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্টের জন্য 80 কোটি ব্যাগ প্রয়োজন হবে, সেই 80 কোটি ব্যাগ প্রয়োজনীয় কাঁচা পাট তারাই 25 লক্ষ বেল পাট লাগবে আমার এই ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট যদি আমরা বাস্তবায়ন 100%। রাইট। এবং আমাদের আবার যে পরিসংখ্যান আমাদের ডিপার্টমেন্টাল, সেই পরিসংখ্যান অনুযায়ী আমরা দেখছি যে না, আমার যা প্রয়োজনের যে পাট, সেই পরিমাণ পাট এখন দেশে নেই, যার কারণে আমরা এটা সাময়িকভাবে স্থগিত রাখছি, এবং বিভিন্নভাবে আমরা জেলা প্রশাসক, থানা নির্বাহী কর্মকর্তাদের দিয়ে আমরা নতুন করে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করছি, এবং এই তথ্য উপাত্ত সংগ্রহ করে যদি আমরা আমাদের পরিসংখ্যান অনুযায়ী মনে হয় যে পরিমাণ পাট আছে তাতে
এই কাঁচা পাট রপ্তানি করলে আমার পাট ঘাট শর্ট পড়বে না, তাহলে হয়তো এটা শিথিল করা হতে পারে। কিন্তু এরপরেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে কিন্তু এটা খুব নির্দেশনা দিয়েছেন যে কাঁচা পাট রপ্তানি বন্ধ করলে এটা এমন ধরনের কিছু ফ্যাক্টরি আমাদের এই কাঁচা পাটের উপর তারা নির্ভরশীল, যে এই কাঁচা পাট রপ্তানি হয়ে জার্মানে একটা ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরিতে এই রকেট কিংবা উড়োজাহাজের ভিতরে ইন্টেরিয়র বোর্ড সেই এই জুট থেকে তৈরি হয়। এখন সেই ফ্যাক্টরি যদি বন্ধ হয় আমার এই পাট যাওয়ার জন্য, তাহলে আমাদের দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমরা এই ধরনের যে সমস্ত কিছু প্রস্তাব এরকম এগুলো কিন্তু আমরা শিথিল করে তাদের অনুমতি দিয়ে দিচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকেই নির্দেশ দিয়েছেন যেটা এই যারা পাট রপ্তানি করে, আরেকটি যারা পাট রপ্তানিকারক, হয়তো অনেকগুলো এলসি তাদের আছে, অনেকের চুক্তি আছে, সেই চুক্তি কেস টু কেস যাতে আমরা দেখে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। একজন ব্যবসায়ী হঠাৎ করে বন্ধ হওয়ার কারণে এটা যদি তাদেরকে একটু আগে বলা হতো, হঠাৎ করে একটি নির্দেশ এসে তারা বলছেন যে প্রধানমন্ত্রী আসলে সবার প্রতি তার একটা দরদ মায়া মহব্বত যা বলেন সবই আছে, যার কারণে আমরা এই হিসাব করি না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকেই নির্দেশ দিয়েছেন যে যারা ব্যবসা করতে গিয়ে যাতে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাদের সমস্ত ডকুমেন্টগুলো দেখে কেস টু কেস কনসিডার করবেন। মাননীয় বস্ত্র এবং পাট প্রতিমন্ত্রী জনাব মির্জা আজম, আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আপনার সাথে আবার কথা বলবো। ঠিক আছে, আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথে থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি পাটের ব্যবহার নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বস্ত্র পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মির্জা আজম। মাননীয় প্রতিমন্ত্রী, আপনার কাছে আমরা আবার জানতে চাচ্ছি যে আমরা প্রথম পার্টে আমরা যে আলোচনা করতাম সেখানে বলছিলাম যে এই যে পাট রপ্তানির যে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছিল, এর ফলে বলছিলাম যে বেশ কিছু ব্যবসায়ীরা তারা বলছে তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। খুব স্বাভাবিক, যে হয়তো বিদেশি তাদের কাউন্টার পার্টরা এলসি করেছেন, সেটা তারা পাঠাতে পারছেন না। এর পাশাপাশি কিন্তু আরেকটি মার্কেট যেটা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা হচ্ছে বেশ কিছু পাটের যারা ফার্মার আছেন, কৃষক আছেন, তারা আবার দাম পাচ্ছেন না। কারণ সাধারণত এই ব্যবসায়ীরা তাদের কাছ থেকে পাটটা কেনে রপ্তানির উদ্দেশ্যে, সো একটা ইম্প্যাক্ট তাদের এন্ডেও পড়েছে। সেই বিষয়টা কি আপনারা মাথায় রাখবেন কিনা, চিন্তা করবেন কিনা? না, এই মুহূর্তে আমাদের দেশের কৃষকদের হাতে পাট আছে, খুব মিনিমাম একটা পরিমাণ পাট কৃষকের হাতে আছে। আর ম্যাক্সিমাম পাটগুলো এখন যারা স্টকিস্ট, যারা পাট ব্যবসায়ী, তাদের গোডাউনে মজুদ আছে। আর যারা পাটের সাথে এই যে রাইস মিল জুট মিলের মালিক, তাদের কাছে আছে। তো কৃষকের হাতে পাটের পরিমাণ আছে কিছু, খুবই পরিমাণ কম আছে হয়তো। এখন যে একটু আগে যে আপনি কথাটা বললেন যে মানে যেসব কৃষক সরাসরি পাট বিক্রি করে ব্যবসায়ীদের কাছে, যারা আসলে রপ্তানি করে, সেই ব্যবসায়ীরা আসলে পাট কিনছেন না তাদের কাছ থেকে। এর ফলে কৃষক লেভেলে দাম কম পড়ার কিছু রিপোর্ট এসছে আমাদের কাছে। আসলে এই একটা সময় ছিল কিন্তু এই ব্যবসায়ীরা যদি কৃষকের কাছে পাট না নিত, কৃষক দাম পাইতো না। কিন্তু আমরা যে ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট যেটা বাস্তবায়ন করতে যাচ্ছি, এর বাস্তবায়ন করলে প্রতি বছর 25 লক্ষ বেলের কিন্তু অতিরিক্ত পাট আমার প্রয়োজন। এই 25 লক্ষ বেলের বাজার কিন্তু আমার দেশে ছিল না। নতুন বাজার সৃষ্টি হলো কিন্তু 25 লক্ষ টন পাটের। এর কারণে এই গত 5 বছর মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনের আগে তিনি নির্বাচনী ইস্তাহারে বলেছিলেন যে পাটের হারানো ঐতিহ্য গৌরব তিনি ফিরিয়ে নিয়ে আসবেন, এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু এই ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট এবং এই পাট কল যেগুলো বন্ধ সেগুলো কিন্তু এখন চালু হয়েছে। পাটের যে কৃষক যারা পাট চাষী, তারা কিন্তু আগামী বছর কম করে হলেও 1.5 গুণ পাট উৎপাদন কিন্তু বাড়াবে। কারণ এই মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্বাচনী ইস্তেহারের পরে গত 6-7 বছর বাংলাদেশের কৃষক পাটের দাম কিন্তু ঠিক মতো পাইছে। কারণ কৃষি অধিদপ্তর হিসাবে দেখা যাচ্ছে এই বছর 75 লাখ বেল কাঁচা পাট উৎপাদন হয়েছে বাংলাদেশে, যার মধ্যে দেশের অভ্যন্তরীণ চাহিদা রয়েছে 55 লাখ বেল। নতুন করে পণ্যের মোড়কে যদি ব্যবহার বাধ্যতামূলক করা হয়, সেখানে আরও 20 থেকে 25 লাখ বেল চাহিদা রয়েছে বলে জানাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে আরও কৃষককে পাট উৎপাদন করতে হবে, সেই বেশি করে কৃষককে পাট উৎপাদনে উৎসাহিত করবার ক্ষেত্রে
সরকার ওই দিকটাও আসলে চিন্তা করছে, কারণ তখন সাপ্লাই ডিমান্ড কিন্তু আসলে বেড়ে যাবে, তখন সাপ্লাই আবার শর্টেজ হবে কিনা, সেই বিষয়গুলো আসলে সরকার সামগ্রিকভাবে চিন্তা করছে কিনা। মাননীয় প্রধানমন্ত্রী এই ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট যে সময় করেছেন, একই সাথে তিনি আমার পাট অধিদপ্তর থেকে আরেকটা প্রকল্প নিয়েছেন, যেটার নাম হলো উপসি, উচ্চ ফলনশীল পাট ও বীজ। এই উপসি প্রকল্প কিন্তু আমাদের রানিং, এবং সেই উপসি প্রকল্পের মাধ্যমে আমার 200টি উপজেলায় যে সব পাট উৎপাদনকারী থানাগুলো আছে, 200টি উপজেলায় কিন্তু আমরা কৃষকদের প্রশিক্ষণ দেই, কৃষকদেরকে আমরা বিনামূল্যে সার দেই, কৃষকদের আমরা বিনামূল্যে উচ্চমানের বীজ কিন্তু আমরা সরবরাহ করি। আচ্ছা, এবং সেই কারণে আমরা আমাদের নেটওয়ার্ক আছে, যেই জেলাগুলোতে যে থানাগুলোতে পাট উৎপাদন করে, সেই জেলা থানাগুলোতেই যে আমরা ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্টের কারণে আগামী বছর আরও পাট বেশি উৎপাদন করতে হবে, এর জন্য আমাদের সর্বাত্মক যে প্রচেষ্টা সহায়তা কৃষকদের দেওয়া সেটা আমরা দিচ্ছি, প্রশিক্ষণও দিচ্ছি। আচ্ছা, পাটের যে হারানো গৌরব বাংলাদেশে ছিল সেটা ফিরিয়ে আনতে হলে যেটা প্রয়োজন, আমরা বলি যে পলিথিন বা বিকল্প ব্যবহারের সাথে এক ধরনের যুদ্ধ করতে হবে। একটা সময় এই কারণে এই যুদ্ধে পাট বা ন্যাচারাল ফাইবার পিছিয়ে পড়েছিল, এখন নতুন সম্ভাবনা দেখা দিয়েছে, মানুষ পরিবেশ বান্ধব পণ্য চায়, সেই হিসাবে বিশ্ববাজারে, শুধু বাংলাদেশ নয়, বিশ্ববাজারে পাটের এক ধরনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমরা আমাদের পাটকে নিয়ে নতুন যে গবেষণার যে প্রয়োজন, সেই বিষয়টা আসলে আমাদের পিছিয়ে আছে বলেই বলছে, কারণ এখনও আমরা সাম্প্রতিক সময় আমাদের বাংলাদেশের এক বিজ্ঞানী মাকসুদুল সাহেব, যিনি সম্প্রতি সময় মারা গেলেন, তিনি পাটের জীবন রহস্য উন্মোচন করেছিলেন, এবং আমরা ধারণা করেছিলাম এর ফলে পাটের গবেষণা আরও ত্বরান্বিত হবে এবং আরও উন্নত মানে সূক্ষ্ম তন্তুর পাট তৈরি হবে, যেটা দিয়ে আসলে অনেক বিকল্প কাজ করা যাবে, তুলারও বিকল্প হতে পারে। সেই গবেষণাগুলো কি পেছনে সরকার চিন্তা করছে, বা চিন্তা করবার জন্য আরও কি করতে পারে? আসলে পাট, এই পাট কিন্তু একটা সময় তো বাংলার সোনালি আসছিল, এবং এই পাটই ছিল একমাত্র পণ্য যেটা কৃষক বিক্রি করে নগদ অর্থ হাতে পেত, এবং এই পাটের রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রার 88% অর্থ এই দেশ কিন্তু এটা এই বৈদেশিক মুদ্রা আয় করত। এখন এই পাটের পরবর্তীতে 75-এর পরবর্তীতে এই পাট শিল্পকে ধ্বংস করা হয়েছে। বিশ্ব ব্যাংক, IMF তাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে গিয়ে বেগম জিয়া, খালেদা এরশাদ এবং জিয়াউর রহমান, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনারাও সরকার ক্ষমতা ছিল না, আমরা ক্ষমতায় ছিল তখন, কিন্তু 96-21 বছর পর রাষ্ট্রীয় ক্ষমতা এসে সবগুলো বিষয় কিন্তু এজেন্ডা একসাথে করা যায় নাই। তখনকার ধানের উৎপাদন আমাদের 40 লাখ টন খাদ্য ঘাটতি ছিল, মাননীয় প্রধানমন্ত্রী সেই ঘাটতি পূরণ করে কিন্তু 26 লক্ষ টন ঘাটতি উদ্বৃত্ত করে আন্তর্জাতিক পুরস্কার কিন্তু নিয়ে এসেছেন। তখন পাটের দিকে ওইভাবে নজর দেওয়া যায় না, কিন্তু পরবর্তী দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে কিন্তু পাট ধরছেন, এবং সেই পাটের কিন্তু এখন আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই শুধু বস্তা, সালা, দড়ি এর মধ্যে কিন্তু তিনি ভাবছেন না। আজকে এই পাট থেকে এই ভিসকস হচ্ছে, সেই ভিসকস চায়নাতে হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছে সেই টেকনোলজি নিয়ে আসার জন্য। একটু ব্যাখ্যা করে বলবেন ভিসকস কি? ভিসকস একটা এটা তুলা জাতীয় একটা পণ্য, যেটা থেকে সুতা তৈরি হয়। এই পাট থেকে ভিসকস তৈরি করা যায়, এবং সেই ভিসকস থেকে সুতা তৈরি করে আমরা যেই সুতায় কাপড় বানানো যায়, সেই ভিসকস আমরা তৈরি করছি। এবং পাটের এই যে ডাইভার্সিফাইড যত ধরনের প্রোডাক্ট আছে, মাননীয় প্রধানমন্ত্রী সবগুলো তিনি জানেন, আন্তর্জাতিক বিশ্বে কোথায় কোথায় পাওয়া যায় সেই ইনফরমেশন আমাদের দিয়েছেন, এবং আমরা সেইভাবে সমস্ত তথ্য সংগ্রহ করে আমরা প্রকল্প করছি, এবং আগামীতে আমরা পাটের থেকে বহু রকম যে পণ্য যেমন শার্ট পিস, প্যান্ট পিস, স্যুট পিস, তাহলে সত্যিকার অর্থে পাটের সুদিন ফিরে আসবে। সবকিছুই আমরা করছি, এবং আগামীতে আমরা সেদিকে পাটের হারানো গৌরব ফিরিয়ে নেব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমি ছোট্ট একটা প্রশ্ন করব, আমাদের হাতে সময় একদম কম, যেহেতু আপনাকে আমরা পেয়েছি আজকে। সাম্প্রতিক সময় ভারতীয় সরকার বাংলাদেশি পাট পণ্যের উপর অ্যান্টি ডাম্পিং একটি নোটিশ ইস্যু করেছে, এবং তারা নিজেরা ইনভেস্ট করতে চায়। তারা বলছে বাংলাদেশে যে পাট পণ্য তৈরি হচ্ছে সেখানে সরকার যে প্রোডাকশন বিলো দ্য প্রোডাকশন কস্ট ভারতে বিক্রি করছে। এই বিষয়ে আপনার মন্ত্রণালয় না, এইটা তো আসলে পাট ছিল আমাদের একটা রপ্তানি নির্ভর একটা পণ্য, কিন্তু সেই জায়গা থেকে আমরা কিন্তু এখন রপ্তানি নির্ভরশীলতা আমরা রাখছি না, আমরা অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি করছি, এবং সেই অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধির মধ্যে এখন আন্তর্জাতিক বাজারে যখন আমাদের কেউ বায়ার আসবে তখন তার সাথে বার্গেনিং করে আমাদের মূল্য কিন্তু বেশি আদায় করতে পারবো। কারণ এই যে ভারত কয়েকদিন আগে এই যে অ্যান্টি ডাম্পিং এর আগে কিন্তু আরো কিছু বিধিবিধান আরোপ করেছিল গত সেপ্টেম্বরের 9 তারিখে, এবং সেই বিধিবিধান আরোপ করার পরে বাংলাদেশ থেকে যে কাঁচা পাটটা ভারতে রপ্তানি হতো সেটাই কিন্তু বন্ধ হয়ে গেছিল, এবং দেখা গেছে বেনাপোলে হাজার হাজার ট্রাক পাটের ট্রাকে আটকা পড়লো। তারপরে আমরা অনেক তোলা সমস্ত উদ্বিগ্ন, পাট চাষি মুখে হাসি নাই, পাট ব্যবসায়ীরা সব হতাশ, এমন একটা অবস্থায় পড়ছে। আবার নতুন করে আবার আরেকটা করছে, তো সবকিছু মিলে আমরা যদি ম্যান্ডেটরি প্যাকেজিং এক বাস্তবায়ন করতে পারি, এই সমস্ত সংকট সব দূর হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই আপনার সাথে ভবিষ্যতে আমরা আবারও আলোচনা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।